স্টুডেন্টরা, আজকে জিওগ্রাফি আমাদের নেক্সট চ্যাপ্টার। আগের দিন আমরা দেখেছি ল্যাটিটিউড এবং লংগিটিউড সম্বন্ধে এবং তার সমস্ত তথ্যাবলী আমরা দেখেছি। আমরা প্রথমত চেষ্টা করব ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যাওয়ার। ইন্ডিয়ান জিওগ্রাফিতে সবচেয়ে বেশি কোশ্চেন হয় ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। তার আগে কিছু ছোট ছোট জিনিস আমাদের বোঝার দরকার আছে, যেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে এবং আমাদের পরবর্তীতেও কাজে লাগতে পারবে এগুলো বোঝার জন্য। ঠিক আছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফিতে যাওয়ার আগে আরেকটা চ্যাপ্টার আমরা করাবো, যেটা হচ্ছে জোয়ার ভাটা, টাইডস। ঠিক আছে, জোয়ার ভাটা কখন হয়, কেন হয়, কি জন্য হয়, তো সেইগুলো আমাদের জানা খুব দরকার। তো জোয়ার ভাটা আমরা আজকে দেখতে দেবো। আর বারবার বলছি, এই জিওগ্রাফি সব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে স্ট্যাটিক দিকে তৈরি হয়, এখান থেকে স্ট্যাটিক দিকে প্রচুর কোশ্চেন থাকে, তো আমাদেরকে জানতে হবে, ভালো করে পড়তে হবে তার জন্য। তো আজকে আমরা দেখবো জোয়ার ভাটা, এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়। তো জোয়ার ভাটা কেন হয় আগে আমাদের বুঝতে হবে। জোয়ার ভাটা হয় পৃথিবীর ওপর সূর্য এবং চন্দ্রের আকর্ষণের ফলে। ঠিক আছে, তো সূর্য পৃথিবীর থেকে অনেকটা দূরে থাকে, কিন্তু চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে, তাই না? তো মেনলি যে জোয়ার ভাটা সৃষ্টি হয় সেটা কিন্তু চাঁদের জন্য সৃষ্টি হয়। আমরা যে মেনলি জোয়ার ভাটাটাকে ফিল করে থাকি, দেখে থাকি, সেটা কিন্তু চাঁদের জন্য। এবং এই চাঁদ কেন দায়ী জোয়ার ভাটার জন্য সেটা আমরা দেখে নেব কিভাবে। ঠিক আছে, তো সাপোজ দেখবে ভালো করে, তোমরা সব বুঝতে পারবে। আর কোনো রকম ডাউট হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এটা হলো আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা হলো আমাদের পৃথিবী। আচ্ছা, একটু ছোট করেই রাখি বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে, কারণ আমাকে ভিডিওটা রাখতে হবে। এটা ধরলাম পৃথিবী, আর পৃথিবীর সামনে আছে চাঁদ। ঠিক আছে, খুব ভালো করে বলবো, এটা হচ্ছে চাঁদ। চাঁদের চারটে পজিশনকে আমি ধরে নিলাম। এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন। একটু বড় আছে চাঁদ, ছোট করে রাখতে হবে চাঁদকে। এখানে একটা পজিশন আর এখানে একটা পজিশন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো চাঁদ পৃথিবীকে রোটেট করে ঘুরছে, তাই তো? স্বাভাবিক, চাঁদ পৃথিবীর চারদিকে পাক খায়, আমরা জানি। আর এই পাক খাওয়ার জন্যই তো জোয়ার ভাটা হয়। তো কিভাবে হবে দেখবে ভালো করে। এটা হচ্ছে আমাদের আর্থ, ঠিক আছে, আর এগুলো হচ্ছে মুন বা চাঁদ। চাঁদের বিভিন্ন রকমের পজিশন, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে রোটেট করছে। ঠিক আছে, তো কি হচ্ছে, পৃথিবীতে তো আমরা জানি পুরোটাই জল, 70%, তাই তো? পুরোটাই জল। তো চাঁদ, সাপোজ আমরা ধরলাম প্রথমে এটা ফার্স্ট কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন। চাঁদ এখন এই কন্ডিশনে আছে, এই পজিশনে আছে। ঠিক আছে, আমি প্রথমে ধরলাম চাঁদ এই পজিশনে আছে, তার জন্য আমি বাকি চাঁদগুলোকে আপাতত মুছে দিলাম, বোঝার সুবিধার জন্য আমি মুছে দিলাম। ঠিক আছে, মুছবে না তোমরা, বোঝার সুবিধার জন্য আমি মুছে দিলাম। তো ধরে নিলাম চাঁদ এখন এই কন্ডিশনে আছে। ঠিক আছে, যখন চাঁদ এই কন্ডিশনে থাকবে, তখন পৃথিবীর এই দিকে যে জলরাশি, সেটাকে চাঁদ তার নিজের দিকে টানার চেষ্টা করবে। পৃথিবীর এই প্রান্তের যে জলরাশি, তাকে চাঁদ কি করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। ফলে কি হবে, পৃথিবীর স্বাভাবিক ব্যাপার, পৃথিবীর এই প্রান্তে কি হবে, জোয়ারের সৃষ্টি হবে। হবে কি হবে না? পৃথিবীর এই প্রান্তে জোয়ারের সৃষ্টি হবে, তাই তো? আচ্ছা, এবার গল্প যেটা হলো, পৃথিবীর জলরাশি যাতে বেরিয়ে না যায়, তাই তো? পৃথিবীর জলরাশি যাতে বেরিয়ে না চলে যায়, তার জন্য পৃথিবী এই চাঁদের টানের এগেনস্টে একটা টান লাগায়। ঠিক আছে, পৃথিবী চাঁদের টানের বিপরীতে একটা টান লাগায়, যাতে পৃথিবী চায় যে জলরাশিকে ব্যালেন্স করতে। পৃথিবী থেকে তো টেনে চাঁদ নিয়ে চলে যাচ্ছে, আর পৃথিবী নিজেও আরেকখানা টান লাগায়। ধরো চাঁদ এদিকে টানছে, পৃথিবী চাঁদের অপোজিটে টানে। পৃথিবী তার জলরাশিকে বাঁচানোর জন্য তার আরেকটা বিপরীত পক্ষে একটা টান লাগায়। এর ফলে কি হয়, পৃথিবীর এই প্রান্তের যে জল, সেটাও ফুলে যায়। অর্থাৎ পৃথিবীর সামনের যে অংশে জলরাশি, যেটা চাঁদের সামনে আছে, সেই অংশে যখন জোয়ার আসছে, পৃথিবী এই জোয়ারের ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট প্রান্তেও একটা ফোর্স লাগিয়ে দিচ্ছে জলে। এটা, এই ফোর্সটা পৃথিবীর দ্বারা আসছে। ফলে এই প্রান্তে যখন জোয়ার আসছে, এই প্রান্ত জোয়ার চলে আসছে। এটা পৃথিবীর ফলে। পৃথিবী কখনোই চায় না যে তার জলরাশিকে টেনে নিয়ে বেরিয়ে যায়। সে পৃথিবীও একটা অপোজিট ফোর্স লাগায়। ফলে যখন চাঁদের টানের ফলে এই প্রান্তে জোয়ার সৃষ্টি হয়, তখন পৃথিবী তার ফোর্সকে, মানে জলকে ব্যালেন্স করার জন্য অপোজিট প্রান্তে এইদিকে একটা ফোর্স লাগায়, যাতে ব্যালেন্স হয়। এর ফলে কি হয়, জলরাশি এখানেও বেড়ে যায়। অর্থাৎ চাঁদ যেদিকে জোর লাগাচ্ছে, তার অপোজিট দিকেও কিন্তু জোয়ার চলে আসে। এদিকে তো চাঁদের টানের ফলে জোয়ার আসছে, আর এদিকে পৃথিবী ব্যালেন্স করছে বলে জলরাশিকে এদিকে টানতে চাইছে বলে জোয়ার আসছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, যখন এই দুই জায়গায় জলরাশি বেড়ে যাচ্ছে,
তখন অবভিয়াসলি এই যে দুই প্রান্তটা আছে এখানে জলের পরিমাণ অত্যাধিক কমে যাচ্ছে, এখানে জলের পরিমাণ হবে, কারণ সব জল তো টেনে একটা পৃথিবী এদিকে টেনে নিয়ে চলে গেছে, চাঁদ এদিকে টেনে নিয়ে চলে গেছে, ফলে এই প্রান্তে জলই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এই প্রান্তে জলই পাওয়া যাচ্ছে না, জলের পরিমাণ খুব কমে গেছে। তাই জন্য এই দুটো প্রান্তে তখন হয়ে যায় ভাটা, এই দুটো প্রান্তে তখন হয়ে গেল ভাটা, এখানেও ভাটা আর এখানেও ভাটা, ঠিক আছে, এই দুটো প্রান্তে তখন হয়ে গেল ভাটা। কারণ কি, একদিকে জলরাশি তো চাঁদ টেনে নিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে পৃথিবী ব্যালেন্স করার জন্য এদিকে ফোর্স লাগিয়ে এদিকেও জলরাশি বাড়িয়ে ফেলেছে, তা পড়ে থাকলো এই দুটো পজিশনে, সেখানে জলই পাওয়া যায় না, তাই জন্য হয়ে গেল ভাটা। বোঝা যাচ্ছে? তো চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাই তো, আর পৃথিবী নিজের অক্ষের উপর কতক্ষণে ঘুরতে পারছে, কতক্ষণে ঘুরে, 24 ঘন্টায় ঘুরে, তাই তো, 24 ঘন্টায় পৃথিবী নিজের অক্ষের চারিপাশে ঘুরে। আর এখানে যে পজিশন চেঞ্জ হয় তার ফলে জোয়ার ভাটার পজিশনও কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এবার দেখো ভালো করে, এবার পৃথিবী ঘুরলো, চাঁদও ঘুরলো, ঠিক আছে, পৃথিবী ঘুরলো, চাঁদও ঘুরলো, এবার পজিশনে চলে এলো চাঁদ এখানে, ঠিক আছে। এই পজিশনে কি হবে, যখন চাঁদ চলে আসবে তখন দেখো সেম জিনিস, এইদিকে জলরাশিকে চাপ বাড়িয়ে দেবে, আর পৃথিবী এটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট দিকে একটা ফোর্স লাগিয়ে এইদিকে জলরাশিকে বাড়িয়ে দেবে, তাই তো। তাহলে এই প্রান্তেও জোয়ার চলে এলো, এই প্রান্তেও জোয়ার চলে এলো। এবার স্বাভাবিক তোমরা বলবে যে যখন তোমরা শিখে গেছো, এবার পুরো জল তো পৃথিবীর জল তো একটা এই প্রান্তে উঠে গেছে, একটা এই প্রান্তে উঠে গেছে, তবে আসলে এই দুটো প্রান্তে আর জল পাওয়া যাবে না, তাই না, জলের পরিমাণ কমে যাবে। তাই জন্য এই দুটো প্রান্তে কি হয়ে যাবে, ভাটার সৃষ্টি হয়ে যাবে, এই দুটো প্রান্তে ভাটার সৃষ্টি হয়ে যাবে, আর এই দুই জায়গায় জোয়ার সৃষ্টি হয়ে যাবে। এবার চাঁদের এই ডিস্ট্রিবিউশনকে আমরা 6 আওয়ারের ব্যবধান করে দেখি, 6 ঘন্টা। আবার চাঁদ যখন এখান থেকে এখানে আসবে সেই ব্যবধানটাকে আমরা 6 ঘন্টা নিই। আচ্ছা, এই ব্যবধানটা পৃথিবীর পাকের, অর্থাৎ পৃথিবী একটা পাক নিজের অক্ষের চারপাশে 24 ঘন্টায় ঘোরে, তাই তো, 23 ঘন্টা 56 মিনিট। তো এই ব্যবধানের উপর ডিপেন্ড করে, পৃথিবী তো ঘুরছে, চাঁদ সেই অনুযায়ী পজিশন চেঞ্জ করছে, এইখানে আবার 6 ঘন্টায় পৌঁছাবে, আবার এখানে 6 ঘন্টায় পৌঁছাবে। তাহলে এই চাঁদে এইখান থেকে ঘুরে এইখানে আসার মধ্যে 24 ঘন্টা হয়ে গেল, তো পৃথিবীর একটা পাক হয়ে গেল, ঠিক আছে। বা বলতে পারি পৃথিবী এক পাকে এতখানি ট্রাভেল করলো পৃথিবী, ঠিক আছে। তো এই পৃথিবী যখন পাক খাচ্ছে চাঁদের পজিশন তো অবভিয়াসলি চেঞ্জ হবে না। সাপোজ যদি এটা পৃথিবী কি দেখা এখন না, এটা আমি ধরলাম রাফলি ধরছি আমি, এটা পৃথিবী, তো এটা ঘুরছে, তো এটা যখন ঘুরছে স্প্রিং হচ্ছে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, তখন কি হচ্ছে, এর একটা পজিশন এর সামনে চলে আসছে, এর একটা পজিশন এর সামনে চলে আসছে, ঠিক আছে। এটা দিয়ে ভালো করে দেখাতে পারছি না, একটু দাও। সাপোজ এটা পৃথিবী, এই যে চারপাশে যখন ঘুরছে, তো নিজের অক্ষের চারপাশে এরকম ভাবে ঘুরছে, লাটুর মতো পাক খাচ্ছে। তো দেখো একটা পজিশন, দেখো এক সময় এই পজিশনটা এই লালটা এর সামনে এলো, এবারে এই মুখটা এর সামনে চলে এলো, আবার এই লালটা এর সামনে চলে এলো, আবার এই মুখটা এর সামনে চলে এলো। পৃথিবী তো নিজের অক্ষের চারপাশে এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। তো যখন ঘুরছে, আচ্ছা পৃথিবী এখন 37 ডিগ্রি ঝুঁকে আছে, আর অক্ষের চারপাশে এরকম ভাবে ঘুরছে, যখন ঘুরছে তোর একটা পজিশন, পৃথিবীর একটা পজিশন তাদের সামনে চলে আসে, ঠিক আছে, একটা পজিশন তাদের সামনে চলে আসে, এটাই বলছি। এবার যখন আগে যে পজিশনগুলো তাদের সামনে আসে সেই পজিশন আসতে টোটাল 6 ঘন্টা সময় লাগে, একটা পজিশন কেটে আরেকটা পজিশন আসতে 6 ঘন্টা সময় লাগে। এইভাবে প্রতি 6 ঘন্টার ব্যবধানে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর সব কটা পার্ট তাদের সামনে চলে আসে, ঠিক আছে। তো এই অনুযায়ী জল ভাটা। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যখন চাঁদ এই পজিশনে থাকবে তখন এদিকে জোয়ার হবে, এদিকে জোয়ার হবে, অবভিয়াসলি জল রাশি দুদিকে শিফটেড হয়ে গেছে বলে এই বাকি দুটো অংশে ভাটা হবে, কারণ জল নেই। আবার চাঁদ যখন এই পজিশনে আসবে, সেম এখানে জোয়ার হচ্ছে, এখানে জোয়ার হবে পৃথিবীর জন্য, তাহলে এই দুটো পজিশনে ভাটা আসবে। তাহলে 12 ঘন্টায় চাঁদ কি করছে, ঘুরে পৃথিবীর অপোজিট প্রান্তে চলে আসছে। মানে যদি পৃথিবীর এটা নর্থ প্রান্ত থাকে সাপোজ, তাহলে 12 ঘন্টায় চাঁদ ঘুরে, যদি এটা পৃথিবীর নর্থ থাকে তাহলে 12 ঘন্টায় চাঁদ ঘুরে পৃথিবীর সাউথের দিকে চলে আসছে, তাই তো, পুরো অপোজিট প্রান্তে চলে আসছে। আবার 24 ঘন্টায় চাঁদ আবার ঘুরে একই প্রান্তে চলে আসছে, মানে 12 ঘন্টা সময় লাগছে চাঁদের অপোজিটে যেতে পৃথিবীর, আর 24 ঘন্টা সময় লাগছে একই জায়গায় যেতে, চাঁদ যেখানে ছিল সেই জায়গায় যেতে। এবার গল্প যেটা হয় পরীক্ষায় জিজ্ঞেস করে 24 ঘন্টায়
একটা স্থানে কতবার জ্বর দেখা যায় অথবা কতবার ভাটা দেখা যায়। তো 24 ঘন্টায় একটাই স্থানে দুবার জ্বর দেখা যায় এবং দুবার ভাটা দেখা যায়। কি করে দেখা যায় চলো আমরা একটু দেখে নিই। তোমরা কনসেপ্টটা তো বুঝে গেছো, এবার তোমরা একটু দেখবে ভালো করে বুঝবে, ঠিক আছে? তো 24 ঘন্টায় একই জায়গায় কিভাবে দুবার জ্বর এবং কিভাবে দুবার ভাটা দেখতে পারে। দেখো চাঁদ এই পজিশনে আছে, সাপোজ আমি এই পজিশনটাকে স্ট্যাটিক ধরলাম, এই পজিশনে চাঁদ যখন আছে এই জায়গায় জ্বর আসছে, ঠিক আছে? এই জায়গায় জ্বর আসছে, কোনো ডাউট? আচ্ছা, আবার জ্বর কখন হবে? যখন চাঁদ এই জায়গায় আছে, এর অপোজিটে আছে। যখন চাঁদ এখানে আছে তখন এর সামনে জোয়ার হবে। আবার এখানে জোয়ার হতে কখন হবে? যখন চাঁদ এইখানে আছে, ঠিক আছে? অর্থাৎ 12 ঘন্টার ব্যবধান। 12 ঘন্টায় তার মানে কি হলো, একই স্থানে দুবার জোয়ার হলো, ঠিক আছে? 12 ঘন্টায় 2 টাইমস জোয়ার হলো। একটা তো এখানে আছে, 2 টাইমস না, মানে এখান থেকে এখানে যখন আসবে ভাটা হচ্ছে, এটা 6 ঘন্টার ব্যবধানে ভাটা হয়ে গেল এখানে। আচ্ছা, আবার ক্লিয়ারলি বোঝো, তাহলে বুঝতে পারো, ভালো করে আবার বোঝাই, তোমরা বোঝো। দেখ, মনে রাখবে 24 ঘন্টায় এক স্থানে দুবার জ্বর এবং দুবার ভাটা হয়। দেখবে সাপোজ এটা হচ্ছে পৃথিবী, চাঁদকে আমি ধরলাম সাপোজ এই পজিশনে আছে, ঠিক আছে? প্রথমে ধরেছিলাম এটা মুন। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর এই পজিশনে জ্বর চলে আসছে, ঠিক আছে? জ্বর এসে গেল, ঠিক আছে? এবার যখন চাঁদ এই পজিশনে আসবে, আচ্ছা যখন চাঁদ এখানে আসছে পৃথিবীর এই স্থানে জ্বর, তার মানে এদিকেও জ্বর, ঠিক আছে? কিন্তু আমি একই স্থান দেখাবো, আমি একটাই স্থান দেখবো। এবার চাঁদ যখন এই পজিশনে আসবে, মুন যখন এই পজিশনে এলো, তখন এদিকে জ্বর আসছে, তাই তো? আর এদিকে জ্বর আসার ফলে এদিকেও জ্বর আসছে, পৃথিবী আকর্ষণ বল লাগাচ্ছে, ফলে এদিকে কি হয়েছে, ভাটা হয়ে গেল, এদিকে হয়ে গেল ভাটা, ঠিক আছে? এদিকে হয়ে গেল ভাটা। তো এখানে একবার জোয়ার একবার ভাটা কমপ্লিট, ঠিক আছে? এইবার চাঁদ ঘুরে আবার এখানে চলে এলো, চাঁদ ঘুরে আবার এখানে চলে এলো, 12 ঘন্টার ব্যবধানে আসছে, ঠিক আছে? প্রথম 6 ঘন্টায় আমি জ্বর ভাটা দেখতে পেলাম, 12 ঘন্টায় যখন আসছি কি হচ্ছে, এখানে জোয়ার হচ্ছে, এর ফলে এই প্রান্তেও জোয়ার হবে, ঠিক আছে? এই প্রান্তেও জোয়ার হবে, ঠিক আছে? বোঝা গেল? তার মানে এখানে দুবার জোয়ার হয়ে গেল, প্রথমবারটাকে ধরলে দুবার জোয়ার হয়ে গেল। আবার চাঁদ ঘুরে আসছে এই জায়গায়, চাঁদ ঘুরে আসছে এই জায়গায়, এর ফলে কি হচ্ছে, এখানে ভাটা হয়ে গেল, ঠিক আছে? এখানে কি হয়ে গেল, ভাটা হয়ে গেল, ঠিক আছে? এখানে ভাটা হয়ে গেল, এখানে জোয়ার হয়ে গেল, এখানে ভাটা হয়ে গেল। তাহলে বোঝা গেল? আবার তো আবার চাঁদ আবার সার্কেল শুরু করে দেবো, আবার এখানে চলে আসবো, আবার এখান থেকে সার্কেল শুরু করে দেবো। তার মানে কি বোঝা গেল, 24 ঘন্টা যেতে যেতে চাঁদের একই স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? প্রথমে এখানে জোয়ার ভাটা হলো, প্রথমে এখানে জোয়ার হলো যখন চাঁদ এই পজিশনে ছিল, আবার চাঁদ যখন এখানে গেল, এখানে কি হলো, ভাটা হয়ে গেল। যখন চাঁদ এখানে এলো, এখানে আবার জোয়ার এলো, এবং যখন চাঁদ এখানে এলো সেখানে আবার কি হয়ে গেল, এখানে আবার কি হলো, ভাটা হয়ে গেল। এবার দেখো চাঁদ কবার ঘুরলো, 1 2 3 4, চারবার ঘুরলো তো, তাহলে 4 6 24, ঠিক আছে? প্রতি ব্যবধান কত বলেছিলাম, 6 আওয়ার করে। কবার ঘুরলো চাঁদ, কটা পজিশন দেখবে চাঁদের, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন আর ফোর্থ পজিশন, তাই তো? 4টে পজিশন, 4 6 সময় ব্যবধান কত, 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে, তো 4 6 24, অর্থাৎ 24 ঘন্টায় কোশ্চেন দেয় পরীক্ষায় একই স্থানে কবার জোর এবং কবার ভাটা হয়, তাহলে দুবার জোর এবং দুবার ভাটা হয়। বোঝা গেল? এবার আমরা দেখব লো টাইড এবং হাই টাইড সম্বন্ধে, লো টাইড এবং হাই টাইড সম্বন্ধে। লো টাইড এবং হাই টাইড এই দুটো পজিশন খুব ইম্পর্টেন্ট, আমি জিজ্ঞেস করি, ঠিক আছে? কোশ্চেন কি হয় এই পজিশনে, পৃথিবী, এটা সাপোজ পৃথিবী, এই পজিশনে চাঁদ চলে আসে এরকম জায়গায় এবং সূর্য চলে আসে এরকম জায়গায়, ঠিক আছে? অর্থাৎ চাঁদ আর সূর্য পৃথিবীর সাথে 90 ডিগ্রি কোণ করে, পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে। এর ফলে জলরাশি কোনো দিকেই পারতে পারে না, তাই জন্য সবসময় ভাটা দেখতে পাওয়া যায়, তাই একে লো টাইড বলে। কিভাবে দেখা যায় ভাটা, এখানে সূর্য আছে, সূর্যের আকর্ষণের জন্য পৃথিবীর জলরাশি এদিকে বেড়ে যাওয়ার কথা,
সূর্যের আকর্ষণের জন্য জলরাশি এদিকে বেড়ে যাওয়ার কথা। এবার আমরা কি জানি, এটা পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে সান, এটা হচ্ছে মুন। আমরা কি জানি, এটা হচ্ছে সান। আচ্ছা, আমরা কি জানি যখনই সূর্যের জন্য, আচ্ছা এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছিলাম, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, এখানে লিখছি ছোট করে, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তা সূর্যের আকর্ষণের জন্য জলরাশি এদিক দিয়ে উঠে যাওয়ার কথা, তাই তো, জলরাশি উঠে যাওয়ার কথা। যখনই সূর্যের আকর্ষণে জলরাশি উঠবে, পৃথিবী অপোজিট একটা বল লাগবে, ঠিক আছে, ফলে পৃথিবীর এই পাশে জলরাশি বাড়বে। কিন্তু এখানে চাঁদও টানছে, চাঁদও এই পাশে জলরাশি বাড়ানোর চেষ্টা করবে। যখন চাঁদ এই পাশে জলরাশি বাড়াবে, পৃথিবী অপোজিট প্রান্তে একটা জলরাশি বাড়াবে। কিন্তু এত জল আছে কোথায়? কোথাও নেই। ফলে এই চারটে ফোর্স একে অপরের সাথে ব্যালেন্স হয়ে যায়। এর ফলে কি হয়, কোনো জোয়ারই দেখতে পাওয়া যায় না, ভাটা দেখতে পাওয়া যায়, যাকে লো টাইড বলে। এই চারটে ফোর্স একে অপরের সাথে ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। কিভাবে ব্যালেন্স হয়ে যায়? ফলে কোনো ধরনের জোয়ার তো দেখতেই পাওয়া যায় না, উল্টো ভাটা চলে আসে। যখন সূর্য এদিক দিয়ে আকর্ষণ লাগাবে, পৃথিবী এদিক দিয়ে ব্যালেন্স করছে, আর যখন চাঁদ এদিক দিয়ে আকর্ষণ লাগাবে, পৃথিবী এদিক দিয়ে ব্যালেন্স করছে। এবার এর সাথে যখন চাঁদ এদিক দিয়ে লাগাবে, সূর্য তো এদিক দিয়ে জোর লাগাবে, তাই তো। মানে যখন সূর্য এখান দিয়ে জোর লাগাচ্ছে, এদিকে জোয়ার হওয়ার কথা, এখানে ভাটা হওয়ার কথা, কিন্তু একই সময়ে চাঁদও এখান দিয়ে জোর লাগাচ্ছে। তার মানে দুটো অপোজিট জায়গায়, দেখো ব্যাপারটা বোঝো, যদি সূর্য এখান দিয়ে জোর লাগায়, তার মানে এই জায়গায় আর এই জায়গায় জোয়ার হবে, এই জায়গায় তো ভাটা হয়ে যাবে, এই জায়গায় তো জলরাশি থাকবে না। কিন্তু উল্টো চাঁদও এখান দিয়ে জল লাগাচ্ছে, চাঁদও এখান দিয়ে জল টানার চেষ্টা করছে, ফলে না জল এদিকে বাড়তে পারছে, না জল এদিকে বাড়তে পারছে, ঠিক আছে, কোনো দিকেই জল বাড়তে পারছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে, ভাটার সৃষ্টি হয়ে যাচ্ছে। সব জায়গায় জলরাশি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ফলে ভাটার সৃষ্টি হয়ে যাচ্ছে, লো টাইড সৃষ্টি হয়েছে, কেউ কারোর টান রাখতে পারছে না, ব্যালেন্স করে ফেলছে, ঠিক আছে। তো এই কন্ডিশনে কোশ্চেন জিজ্ঞেস করে লো টাইড কোন কন্ডিশনে দেখতে পাওয়া যায়। যখন বারবার বলছি, পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, স্টেট পিএসসি তেও পাবে, ডব্লিউবিসিএস এ পাবে, যে কোনো পরীক্ষায় পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের। যখন চাঁদ এবং সূর্য একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করে থাকে বা রাইট অ্যাঙ্গেলে থাকে, সেই সময় পৃথিবীতে লো টাইড দেখতে পাওয়া যায়, কারণ সবার ফোর্সই কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। জিজ্ঞেস করে কেন লো টাইড দেখতে পাওয়া যায়, বলতে হবে যে সবার ফোর্স ব্যালেন্স হয়ে যায়, ইকুয়ালি ব্যালেন্স হয়ে যায়, কোনো দিকেই জলরাশি বাড়তে পারে না, ঠিক আছে। এটা দেখে নিলাম আমরা লো টাইড। এবার দেখবো আমরা হাই টাইড। আশা করি বুঝতে পেরেছো লো টাইড তোমরা। মুছে দিলাম আমি লো টাইড। লো টাইডে কিচ্ছু হচ্ছে না, ইকুয়ালি ব্যালেন্স হচ্ছে ফোর্স, ঠিক আছে, সব দিকে, আর কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এবার আমরা দেখবো হাই টাইড, ঠিক আছে, হাই। এবার দেখবো হাই টাইড, হাই টাইড, ঠিক আছে। হাই টাইডটা কি জিনিস ভালো করে বুঝতে হবে, এখান থেকে কোশ্চেন দেয়, দূরে জায়গা থেকে কোশ্চেন দেয়, পজিশন নিয়ে কে কোন পজিশনে থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে হাই টাইডের ক্ষেত্রে পৃথিবী এবং সূর্য, পৃথিবী এবং সূর্য এর মাঝে চলে আসে কি চাঁদ, পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ চলে আসে, অর্থাৎ তিনজন একই সরলরেখায় আছে, আর্থ, মুন আর সান, এই তিনজন একই সরলরেখায় চলে আসে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের জলকে মুন এবং সান দুজন মিলে টানার চেষ্টা করে, ঠিক আছে, দুজন মিলে ফোর্স লাগিয়ে টানার চেষ্টা করে। আর দুজন যখন একই দিকে টানছে, দুজন যখন একই দিকে টানছে, জলরাশি অনেক অধিক মাত্রায় বেড়ে যায়, অনেক অধিক মাত্রায় বেড়ে যায়, ঠিক আছে। পৃথিবী এই ফোর্সটাকে কখনোই ব্যালেন্স করতে পারে না, দুজন মিলে টানা ফোর্সকে সেরকম ভাবে ব্যালেন্স করতে পারে না। এর ফলে জলরাশি এদিকে প্রচুর বেড়ে যায়, ঠিক আছে। তাই জন্য এখানে হাই টাইড দেখতে পাওয়া যায়, উচ্চ জোয়ার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে উচ্চতম জোয়ার দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় আমেরিকাতে,
বে অফ ফান্ডিট কোথায় দেখতে পাওয়া যায়? আমেরিকাতে বে অফ ফান্ডিট। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে কোথায় হাই টাইড দেখতে পাওয়া যায়। আমেরিকার বে অফ ফান্ডিট, আমেরিকার বে অফ ফান্ডিট। আমার একটু হাতের লেখা খারাপ আছে, একটু স্পেলিংটাও হয়তো মনে পড়ছে না আমার। ফান্ডিট মনে রেখো তোমরা, স্পেলিং এ যেও না, মনে রেখো। বে অফ ফান্ডিটে সবচেয়ে উচ্চতম জোয়ার দেখতে পাওয়া যায় এবং বলা হয়ে থাকে এই জোয়ারের হাইট যেটা হয় সমুদ্রের জলরাশি সেটা হয় প্রায় 18 মিটার। কত হয়? 18 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো কত কত উঁচু জোয়ার দেখতে পাওয়া যায় হাই টাইডের ফলে? কারণ সূর্য এবং চন্দ্র দুজন মিলে পৃথিবীর উপর ফোর্স লাগায়, এর ফলে জলরাশি অনেক বেড়ে যায়। ঠিক আছে, এর ফলে কি হয়? 18 মিটার উঁচু ঢেউ দেখতে পাওয়া যায়। সবচেয়ে বড় ঢেউ কোথায় দেখতে পাওয়া গেছে? আমেরিকার বে অফ ফান্ডিট। ঠিক আছে, আমেরিকার বে অফ ফান্ডিটে। ঠিক আছে, এবং এই সময় গুজরাতের যে বে অফ খাম্বাল আছে সেইখান থেকে হাই টাইডের সময় বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে, হাই টাইডের সময় গুজরাতের বে অফ খাম্বাল থেকে বিদ্যুৎ তৈরির চেষ্টা করা হয়। আর গুজরাতের বে অফ খাম্বাল বে কি জিনিস সেগুলো আমরা পরে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো যখন, তখন আমরা দেখে নেবো বে কি জিনিস, বে কাকে বলে। আমরা বলি না বে অফ বেঙ্গল, ঠিক আছে, বা খাড়ি যেটাকে বলি, মান্নারের খাড়ি, কচ্ছের রন, এগুলো কি জিনিস আমরা পরে বুঝে নেব। এখন খালি জেনে নিই গুজরাটের যে বে অফ খাম্বাল আছে সেখান থেকে কি হয় হাই টাইডের সময় বিদ্যুৎ তৈরির চেষ্টা করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে, তো তোমরা হাই টাইড ওটাই বুঝে গেলে। এবার আমরা যেটা নেক্সট যাব, নেক্সট যেটা আমরা করব আজকে সেটা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন দেয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি জিনিস, মানে কোন পজিশনে কে চলে আসে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন দেয়, সিজিএল এর সামনে পরীক্ষা আছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে কিন্তু তোমরা কোশ্চেন করবে। ঠিক আছে, তো চলো প্রথমে দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ, ঠিক আছে, এটা কখন হয়, কিভাবে হয় দেখবে কেন ভালো করে। এটা হচ্ছে সূর্য, এটা সূর্য। ঠিক আছে, এখানে এসে গেছে মুন বা চন্দ্রমা, আর এখানে এসে গেছে পৃথিবী বা আর্থ। ঠিক আছে, এবার সূর্যের যে আলো বা রশ্মি, এটা কি হচ্ছে চাঁদের মধ্যে দিয়ে পাস করছে এবং পৃথিবীর এইটুকু জায়গায় চাঁদের ছায়া পড়ে যাচ্ছে। পৃথিবীর এইটুকু জায়গায় কি হচ্ছে সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পড়ে যাচ্ছে। ঠিক আছে, চাঁদের ছায়া পড়ে যাচ্ছে মানে বললো কোনো একটা আলো আছে, আলোর সোর্সের সামনে যদি আমি কিছু একটা রেখে দিই তার ছায়া গিয়ে সেখানে পড়ছে। সাপোজ দেখো আমি যদি হাতটাই রেখে দিই এখানে একটা দেখা যাবে না, এখানে তো আলো আসছে, তার সামনে যদি আমি কিছু রেখে দিই তুমি এই মুনটা দেখতে পাচ্ছ না, কারণ কেন দেখতে পাচ্ছ না? ছায়া পড়ছে কোথাও, কোনো একটা অবজেক্ট চলে আসছে, তাই তো? ঠিক তেমনই সূর্যের আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসছে এবং এই চাঁদের ছায়াটা পৃথিবীর একটা জায়গায় গিয়ে কেন্দ্রিত হয়ে পড়ছে। ফলে এখানে যে লোকেরা বসবাস করছে, ঠিক এই পজিশনে যে লোকেরা বসবাস করছে তারা এই চাঁদের ছায়ার জন্য সূর্যকে দেখতে পাচ্ছে না। এখানে এটা হচ্ছে সান, চাঁদের ছায়ার জন্য সূর্যকে দেখতে পাচ্ছে না। এই ঘটনাটা সূর্যগ্রহণ সবসময় কিন্তু দিনে হয়। ঠিক আছে, কখন হয়? দিনে। যেমন চন্দ্রগ্রহণ হয় রাতে, সূর্যগ্রহণ হয় দিনে। সূর্যগ্রহণ দেখতে পাই আমরা দিনে দেখতে পাই না, রাতে সূর্যগ্রহণ আমরা এমনি বুঝবো না। সূর্যকে তো আমরা রাতে তো আমরা সূর্যগ্রহণই দেখে থাকি, দেখতেই পাই না। যাই হোক, সূর্যগ্রহণ কখন হয়? দিনে হয়, তাই না? দিনে আলো থাকতে থাকতে সূর্যগ্রহণ হয়ে গেল, সূর্যকেই দেখা যাবে না। ঠিক আছে, সূর্যকেই দেখা যাবে, অন্ধকারের মতো হয়ে যাবে। তো পৃথিবীর এই অংশে যে অংশে চাঁদের ছায়া পড়ে গেছে সেই অংশে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। কারণ এই অংশের লোকেরা তখন আর সূর্যকে দেখতে পাচ্ছে না, ছায়া যেহেতু চাঁদের ছায়া পড়ে গেছে, চাঁদ গার্ড করে দিয়েছে সূর্যকে, এইটুকু অংশের লোকেরা দেখতে পাচ্ছে। কিন্তু এইখানে থাকা লোক বা এখানে যারা আছে বা এখানে যারা আছে সবাই সূর্যকে দেখতে পাচ্ছে,
খালি এইটুকু জায়গার লোকেরা সূর্যকে দেখতে পাচ্ছেন, কি জ্বালা, কারণ হচ্ছে চাঁদ এসে গার্ড করে দিয়েছে, ঠিক আছে। এটা হলো সূর্যগ্রহণ, বোঝা যাচ্ছে। কোশ্চেন যেটা দেয় সিজিএল এ বা পিএসসি তে কি কোশ্চেন দেয়, সূর্যগ্রহণে চাঁদের পজিশন কি থাকে, ঠিক আছে, চাঁদের পজিশন কি থাকে মনে রাখতে হবে। সূর্যগ্রহণে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ আসবে, গ্রহণটাকে মনে রাখবে, তাহলেই তোমরা বুঝে যাবে কি হয় সূর্যগ্রহণে। সূর্য গ্রহণ লেগে যায়, অর্থাৎ সূর্য ঢাকা পড়ে যায়। কেন ঢাকা পড়বে আর সূর্য ঢাকা পড়বে সেটা কে বলবে যে সূর্য ঢাকা পড়েছে? যারা পৃথিবীতে থাকে তারা বলবে। তাই জন্য পৃথিবীর উপরে যারা থাকছে তারা বলবে, তোমরা পৃথিবী লাস্টে থাকবে, আর সূর্য ঢাকা পড়ে যাচ্ছে মানে সূর্য ফার্স্টে থাকবে। তো মাঝে কোনো একটা অবজেক্ট চলে আসছে, ফলে তার ছায়া পৃথিবীতে এসে পড়ছে, তাই জন্য গ্রহণ লাগছে। তো মাঝে কে থাকবে? চাঁদ থাকবে, ব্যাস সিম্পল জিনিস, সূর্য গ্রহণ হয়ে গেল, ঠিক আছে। বোঝা গেল? কোশ্চেন দেয় সূর্যগ্রহণে চাঁদের পজিশন কি থাকে, সবসময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে চাঁদ, ঠিক আছে। এবার চলে যাবো আমরা চন্দ্রগ্রহণের দিকে। আর কোশ্চেন দেয় সূর্যগ্রহণ কোন সময় দেখা যায়? দিনের বেলা দেখা যায়, ঠিক আছে। সূর্যগ্রহণ কখনো কিন্তু রাতে দেখা যায় না, রাতে তো সূর্য গ্রহণ লেগেই থাকে, গ্রহণই থাকে সূর্য, এখানে তো রাত। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণে কি হয় আমরা দেখবো এবার, ঠিক আছে। দুটো পজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চন্দ্রগ্রহণ আমরা আগে, এটা হচ্ছে সূর্য, আমি বেকার বুঝলাম, সূর্য রাত্রি হতো, কেন বললাম। আচ্ছা এবার হয়ে গেল পৃথিবী, আর গ্রহণটাকে লাগাবো আমরা চাঁদকে, গ্রহণটাকে লাগাবো আমরা চাঁদকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সান, এটা হচ্ছে আর্থ, আর এটা হচ্ছে মুন। মুনের কি হবে? গ্রহণ লেগে যাবে, ঠিক আছে। কিভাবে গ্রহণ লাগছে? সূর্যের আলো পৃথিবীতে গার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সূর্যের আলো পৃথিবীর দ্বারা গার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে? সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে এলো চাঁদকে। আর এই ঘটনা সবসময় কখন হয়? রাতে হয়। চন্দ্রগ্রহণ কখন হয়? সবসময় রাতে হয়। চাঁদ কখন দেখা যায়? রাত্রিবেলা তো, তো রাতে চন্দ্রগ্রহণ হয়, দিনে সূর্যগ্রহণ হয়। সূর্য কখন দেখা যায়? দিনে, আর চাঁদকে দেখা যায় রাতে। রাতে চন্দ্রগ্রহণ হয়, ঠিক আছে। এবার বলুন কি হচ্ছে? সূর্য এবং চাঁদের মাঝখানে কে চলে আসছে? পৃথিবী চলে আসছে। এর ফলে কি হচ্ছে? সূর্যের যে আলো এটাকে পৃথিবী গার্ড করে দিচ্ছে, দিয়ে চাঁদকে পুরো ঢেকে দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। চাঁদকে এখানে এক্সিস্ট করছে না, চাঁদের কে এখানে দেখাই যাচ্ছে না, ঠিক আছে। চাঁদকে এখানে দেখাই যাচ্ছে না, বুঝতে পারছো তোমরা? ভালো করে বুঝবে, চাঁদকে এখানে দেখাই যাচ্ছে না, ঠিক আছে। চাঁদ এই প্রান্তে, চাঁদকে আর দেখাই যাচ্ছে না। এবার গল্পটা হচ্ছে চাঁদ তো মুভ করছে, চাঁদ তো এখান দিয়ে মুভ করছে। যখন চাঁদ এই পজিশনে ছিল তখন কিন্তু এইখানকার যে লোকেরা, যত লোক আছে এখানে পৃথিবীর এখানে যত লোক আছে, তখন চাঁদকে দেখতে পাচ্ছিল। কারণ গ্রহণের এরিয়া হচ্ছে এই জায়গাটা, গ্রহণের এরিয়া হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটায় গ্রহণ লাগছে, ঠিক আছে। গ্রহণের এরিয়া হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। যখন চাঁদ এই পজিশনে ছিল, মুন তো ঘুরছে, যখন চাঁদ এই পজিশনে ছিল, ঠিক আছে, এটা মুন, তখন পৃথিবীর এইখান থেকে লোকেরা কিন্তু চাঁদকে দেখতে পাচ্ছিল, ভিজিবল ছিল, তখন গ্রহণ লাগেনি। এবার চাঁদ আস্তে আস্তে এই ছায়া অঞ্চলে ঢুকে গেল, তখন পৃথিবীর লোকেরা হঠাৎ করে চাঁদ দেয় রাত্রিবেলা, চাঁদকে দেখা যাচ্ছে না, চাঁদ ভ্যানিশ হয়ে গেছে, ম্যাজিক হয়ে গেছে। তো এই সরকারের ম্যাজিক ছিল না আগে, ভ্যানিশ হয়ে যেত, তো ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছে। আবার আবার চাঁদ যখন এখান থেকে বেরোচ্ছে, তখন দেখছি আস্তে আস্তে চাঁদ বেরোচ্ছে, দেখছি কি ব্যাপার, আস্তে আস্তে দেখা যাচ্ছে চাঁদ বেরোচ্ছে, আবার ম্যাজিক। ব্যাপারটা ম্যাজিক না, এই ছায়া অঞ্চল থেকে চাঁদ আবার বেরোতে শুরু করলো। এর ফলে কি হলো? চাঁদকে আবার এই প্রান্তে যত লোক আছে তখন আমরা দেখতে পেলাম, ঠিক আছে। চাঁদ যখন এই ছায়া অঞ্চলের মধ্যে ঢুকে যাবে, তখন আর চাঁদ কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ম্যাজিক, ঠিক আছে। কারণ কি হচ্ছে? সূর্যের যে ছায়াটা, সেটা সূর্যের যে আলোটাকে পৃথিবী গার্ড করে দিচ্ছে পুরোপুরি, ফলে চাঁদকে আর দেখা যাচ্ছে না। তখন এই প্রান্তের কোনো লোকেরা চাঁদকে আর দেখতে পাবে না। কিন্তু চাঁদের যখন পজিশনটা এইখানে ছিল, তখন তারা দেখতে পাচ্ছিল, বা চাঁদ যখন এই ছায়া অঞ্চল থেকে বেরিয়ে চলে আসবে, তখন আবার তারা দেখতে পাবে। তো এটা হয়ে গেল চন্দ্র, হ্যাঁ চন্দ্র, সরি, এটা এটা কি গ্রহণ হলো? চন্দ্রগ্রহণ। এটা হয়ে গেল, লিখে দেবে সবাই, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন হয়? রাত্রিবেলা হয়, ঠিক আছে। আর চন্দ্রগ্রহণের পজিশন জিজ্ঞেস করে কোশ্চেনে,
কি জিজ্ঞেস করে চন্দ্রগ্রহণে পৃথিবী কোন পজিশনে থাকে? পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে, তবেই তো পৃথিবী সূর্যের আলোকে গাঢ় করে দেবে এবং চাঁদকে পুরোপুরি ঢেকে দেবে, চাঁদকে গ্রহণ লাগিয়ে দিতে পারবে, চাঁদকে পুরোপুরি সরিয়ে দিতে পারবে, তাই তো? তাহলে পৃথিবী সূর্যের আলোকে গাঢ় করলে তবেই তো চাঁদকে আর দেখা যাবে না। তাই জন্য চন্দ্রগ্রহণে চন্দ্রগ্রহণ তো রাতে হয়, কারণ চাঁদকে তো আমরা রাতে দেখতে পাই, আর পৃথিবী সূর্য আর চাঁদের মাঝে চলে আসে। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টরা, তো আজকে আমরা সূর্যগ্রহণ এই লাস্ট চন্দ্রগ্রহণ অবধি দেখলাম। এখানে আমরা আমাদের ক্লাস শেষ করব এবং নেক্সট যে ক্লাস আসবে সেখানে আমরা দেখবো দিন রাত এবং ওয়েদার চেঞ্জ নিয়ে, এবং তারপরে থেকে আমরা ডাইরেক্টলি ইন্ডিয়ান জিওগ্রাফিতে ঢুকে যাবো। আমাদের মেইন মোটো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফিকে ধরা, কারণ ওখানে একটা হিউজ চ্যাপ্টার আছে, ওখান থেকে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন দেবে, ওখান থেকে স্ট্র্যাটেজিকেও আসে। তো এইগুলো আমাকে অবভিয়াসলি তার আগে বুঝতে হবে, এগুলো আমার বেশি ক্লিয়ার করবে, ঠিক আছে? আর বারবার বলছি আমি, আগে থিওরিটাকে ক্লিয়ার করবে, তবে তোমার সব শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারো। আর শর্ট কোশ্চেন কিন্তু আমরা লাগাতে থাকছি, যে চ্যাপ্টার হয়ে যাচ্ছে তার শর্ট কোশ্চেন আমরা দিতে থাকছি, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। দেখতে থাকো, ধন্যবাদ।